ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। পাঁচ আঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। প্রথম গোল, কোন গোল? সরাসরি অ্যাকশন থেকে ডাইরেক্ট আলোচনার টেবিলে নিয়ে আসা বা বাধ্য করা বা টেকনিক্যালি পরিস্থিতি তৈরি করা, প্ল্যান বি তে চলে আসলেন, সফল হয়েছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে তার এই জায়গাটিতে শতভাগ সফল হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দেখিয়ে যাচ্ছেন, যে পথটা তিনি বেছে নিয়েছেন, সেই পথের থেকেই কিন্তু রাজনীতিটা করতে হবে। তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। জনগণের মন জয় করেন, জনগণের মন জয় করার একটাই রাস্তা। বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছেন। দফায় দফায় কর্মকর্তারা আসছেন। এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আসছেন। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস সরকার একটা কঠিন ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিএনপির বাধার জাল ছিন্ন করে অবশেষে ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, যা ঘটতে যাচ্ছে, যে বিষয়টা এখন বিশ্লেষণ করছি, অবাক হচ্ছেন? এটাই সত্য হতে যাচ্ছে। কিভাবে বিএনপি ধরা খাবে? চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বাংলাদেশ কিন্তু লাভবান হচ্ছে। পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমছে, চীনের আধিপত্য জায়গা নিচ্ছে বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন। তারেক রহমানের বাসায় উপস্থিত ছিলেন। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, চক্ষু বুঝে চিন্তা করে দেখুন, যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো। আজকের আপনার হাতে বেরুরা থাকতো, আপনাকে আজকের ভারতে থাকতে হতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো। আপনি বিএনপির এত বড় নেতা, চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখে বাংলাদেশে যা ঘটেছে 1971 সালের পর সত্যি নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। ডক্টর ইউনূস প্রশংসায় ভাসছেন যে কেমন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে, কোন বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল, সেই 111 সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাঁচ আঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। যে সিস্টেমে তিনি মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ইউনূস নিজেকে আলোকিত করছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেটাকে পরিবর্তনের জন্য বলেন, বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন, বা আগামী বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন, এগুলোর জন্য জনগণের একটা অংশ, সব জনগণ আমরা বলতে পারি না, জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন। তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইউনূস, অনেকে এটা হালকা নিয়েছিলেন, তাই না? এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে। পত্রিকাতে এই শব্দগুলো একটু কানেক্টেড রাখা দরকার। সর্বস্তরের জনগণ এখানে আসে নাই, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা চায় তারাই আসছে। আচ্ছা, রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয়। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলতে পারতো না। এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে, কথা বলতে পারছে। আগামী 2-3 বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারবো। একদল চাঁদাবাজি অপকর্ম করছে, আবার তারা নির্বাচন করছে। এই বক্তব্যটা সরাসরি বিএনপিকে টার্গেট করা তারা দিচ্ছে। সরকারের প্রতি তাদের দাবি, যারা এই মানববন্ধনে আসছে, তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা করতে হবে, দেশ গোছাইতে হবে। 2-3 বছর তিনি ক্ষমতায় থাকুন, সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই। দেখেন, আমরা সত্যিটা বলতে হবে। তো বলছে ও তার বিদেশে লবিং করার ক্ষমতা আছে, এটা সত্য। ওনার স্বজন হারানোর বেদনায় যেটা উনি বিক্রি করে খাবেন, এটা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা ইস্যুতে বলছেন। ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাও সত্য। তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন, এটাও সত্য। কারণ কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় আসবেন কেউ ভাবে নাই। ওনার ব্যক্তি কেরিয়ারটা এতটা গ্লোরিফাই
যে উনি আসার পর এটা নিয়ে কেউ দ্বিমত করে নাই। ইউনূস সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে একটা ভালো বাংলাদেশ গঠন করতে পারবো। সবাই একটা ভালো বাংলাদেশ চাই, যেখানে সান্দাবাজি, লুটপাট, দখলদারিত্ব, থানা পুলিশের চামচামি এগুলা বা প্রশাসনের চামচামি এগুলোর বাইরে কিন্তু আমরা একটা বাংলাদেশ আসলেই চাই, কিন্তু এটা এত সোজা না। যাই হোক, কারা কারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম চাচ্ছেন, বা এরপর আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের মতন ইউনূস সমর্থকরা মার্চ ফর ডক্টর ইউনূস তারা পালন করতে যাচ্ছে। চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বাংলাদেশ কিন্তু লাভবান হচ্ছে। একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, বাংলা ট্রিবিউন করেছে। সেখানে বলা হচ্ছে পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমছে চীনের আধিপত্য, জায়গা নিচ্ছে বাংলাদেশ। অন্য কোনো না, আরো চীনের মার্কেট অনেক বড়, অনেক পণ্যের। অন্তত পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে চীনের অবস্থান ছিল 1 নম্বর, বাংলাদেশ ছিল 2nd পজিশনে। সেই পরিস্থিতি কিন্তু এখন উল্টে গেছে। কেন? যেহেতু চীনা পণ্যের উপরে 145% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবাই ক্ষেত্রে 90 দিন স্থগিত করেছে, কিন্তু চীনের ক্ষেত্রে করা হয়নি। এটা নিয়ে পাল্টাপাল্টি যুদ্ধ চলছে। 125% আরোপ করেছে চীন, তারা করেছে 145। এই অবস্থায় পুরো চাপটা এখন মার্কিন বায়াররা বাংলাদেশ থেকে কাপড় নিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রে দ্রুত পাল্টে যাচ্ছে বাজার চিত্র। একসময় যে বাজারে চীনের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে এখন জায়গা করে নিচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল উৎপাদক দেশগুলো। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস এর সর্বশেষ তথ্য বলছে 2018 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল 540 কোটি 10 লাখ মার্কিন ডলার। ওই সময় চীনের রপ্তানি ছিল 2737 কোটি 10 লাখ ডলার, অর্থাৎ বাংলাদেশের তুলনায় প্রায় 5 গুণ বেশি। কিন্তু 6 বছর ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে 734 কোটি 28 লাখ ডলারের পোশাক, যা 2018 সালের তুলনায় 193 কোটি 20 লাখ ডলারের বেশি। অন্যদিকে একই সময় চীনের রপ্তানি কমে দাঁড়িয়েছে 1650 কোটি 74 লাখ ডলার, অর্থাৎ 1086 কোটি 48 লাখ ডলার কমে গেছে। ফলে এখন চীনের রপ্তানি বাংলাদেশের তুলনায় শুধু 2 গুণের সামান্য বেশি, ডাবলের বেশি। এমন বড় ব্যবধানের এতটা সংকোচন বিশ্ববাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্ত অবস্থানকে ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী গত 6 বছরে বাজার দখলে দ্রুত এগিয়ে এসেছে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া এবং পাকিস্তান। সংস্থাটির সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 6 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 35.95%। এই সময় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে 39.69%। শুধু তাই নয়, মোট পোশাক আমদানির বাজারেও 4.37%-এর পতন ঘটেছে। অর্থাৎ বাজার ছোট হলেও চীনের অংশীদারিত্ব কমেছে সবচেয়ে বেশি, আর সেখান থেকে সুবিধা পেয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ। এখন সামনে বলা হচ্ছে যে এই যে ট্যারিফ যুদ্ধ, সেই যুদ্ধে এখন যেটা হবে, সামনে ধারণা করা হচ্ছে যে বিকেএমএর সাবেক সভাপতি ফজলুল হক বলছেন, 2 দেশের শুল্ক আরোপের প্রতিযোগিতা দেখে মনে হচ্ছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা দ্রুত শেষ হবে না। উচ্চ শুল্কের কারণে চীনের ক্রয় দেশ দ্রুত সরে আসবে, অনেক কারখানাও স্থানান্তরিত হতে পারে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে। অর্থাৎ বিরাট একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের অনেক পোশাক কারখানা চলে আসবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যাতে রপ্তানি হয়। কেন চীন থেকে রপ্তানি করলে তার যে ট্যারিফ অর্থাৎ শুল্ক দিতে হবে, সেটা কোনো আমেরিকান বায়াররা ওই উচ্চ মূল্যে কিনে এটা মানে মার্কেটিং করতে পারবে না। সুতরাং বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর অন্যান্য দেশ, পাকিস্তান এগিয়ে আসবে, কম্বোডিয়া এগিয়ে আসবে, ভিয়েতনাম এগিয়ে আসবে। কিন্তু যেহেতু বাংলাদেশ এখন 2য় অবস্থানে আছে, সুতরাং বাংলাদেশ খুব দ্রুত 1 নম্বর অবস্থানে চলে আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগানো যাবে, সেটা নিশ্চয়ই আমেরিকার সাথে বাংলাদেশ একটা বোঝাপড়া করবে। দর্শক, সবাই এখন নির্বাচন করতেছে, আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার। এটা শোনার পর বুঝছেন, মনটা খুব খারাপ হয়ে গেল। সন্ধ্যার সময়, আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে, সারাদিন আর অনলাইনে আসি নাই। ছাদে যে রেলিং এ হেলান দিয়ে চিন্তা করতেছিলাম, সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে নাই কারো। এটা তো নির্বাচিত সরকার না, অনির্বাচিত সরকার। এদেরকে কে ভোট দিল? হ্যাঁ, এই সরকারে কে ভোট দিল? কে ভোট দিল বলার সঙ্গে সঙ্গে বুঝছে, দেখি আকাশটা লাল হয়ে গেছে। হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে, সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে। তারপর দেখি একে একে ভোটার আসতেছে, শহীদরা আসতেছে, সংসদ ভবনের আকাশে বুক চিতায় বলতেছে, আমি ভোট দিছি, আমি ভোট দিছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ভোট দিছি। মুগ্ধা এসে বলতেছে, পানি লাগবে পানি, আমি ভোট দিছি আমি। ওইখানে ওই যে সুজন রিক্সাওয়ালা, সেও আকাশে সেলুট দিয়ে বলতেছে, আমি ভোট দিছি আমি। এরাই ভোট দিছে। ওরা ভোট না দিলে কিভাবে উনি আসলেন, কিভাবে ক্ষমতায় বসলেন? 8ই আগস্টে উনি যখন চেয়ারে এসে বসলো,
সারা দেশের মানুষ সবাইকে মেনে নিচ্ছে না, অর্ধেক দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো, উনি কি করবে। কিন্তু ধীরে ধীরে উনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে নিছে। 8 মাস পর দেখেন উনার প্রতিটি কথা সত্যি হতে যাচ্ছে। উনি কিন্তু বলছিলেন, অনেক আগে বলছিলেন, ইয়াংদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে, আমাদেরকে সরে যেতে হবে, মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে, জওয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে, তাদের হাতে দেশ তুলে দিতে হবে। এই কথাগুলো উনি বলতেছিলেন, ওনার নিজের মুখে বলছেন। এই আনন্দ শোভাযাত্রায় কি আপনারা ইঙ্গিত পান নাই? জুলাই অভ্যুত্থানটার চেতনা পুরা ভরপুর ছিল না? পুরা জুলাই আগস্টের চেতনায় ভরপুর। তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। উনি বলছেন কিন্তু জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে, এবং জওয়ানদের হাতে ছেড়ে দিবে বলেই তো ওই যে এনসিপি পার্টি, এই যে বিএনপি বারবার বলে যে নির্বাচন দিতে হবে, নির্বাচন বিলম্বিত করা যাবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বলার পিছনে কারণ আছে তো, বিএনপি বুঝা ফেলছে তো, আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না, বিএনপি বুঝবে না। ওরা হলো পোর খাওয়ার রাজনীতিবিদ। গত 16 বছর ওরা ফাইট দিয়েছে তো ভাই, ওদের পুরো জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, বাড়ি ছাইরা পালাইছে, সবই ঠিক আছে। তারা কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সরকার গোপনে একটা দল গঠন করতেছে, গোপনে না ভাই, প্রকাশ্যে একটা দল গঠন করে ফেলাইছে। আর এই দলটার পিছনে সমস্ত ইসলামিক মাইন্ডের যতগুলা দল আছে সবাই আছে, সব দিক থেকে আছে, ফাইন্যান্সের দিক থেকেও আছে, মন থেকে সাপোর্ট আছে, বুদ্ধি পরামর্শের দিক থেকে আছে, সবকিছু ভাই এই দলের পিছনে আছে। সরকারের ছত্র ছায়া জায়গা যদি একটা দল হয়ে যায়, আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয়, এবং নির্বাচনের আগে যদি পুরো দেশে তাদের সেটিংটা কইরা ফেলাইতে পারে, অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে, কোথায় কাকে দিবে, কার বিরুদ্ধে কাকে দাঁড় করাইবে, এইসব চলতেছে। এই কথাগুলো আমার না, বিএনপি হাইকমান্ড তারেক রহমান সাহেব বলছে যে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু করে দিছে। কিন্তু আমিও বলি হ্যাঁ, নির্বাচন শুরু করে দিছে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন অবশ্যই হবে 2026-এর জুনে। জুনের পরে যাবে না, জুনের আগেই নির্বাচন হবে। ওইটাই রোডম্যাপ, ওই রোডম্যাপ অনুযায়ী সবাই নির্বাচনে নাইমা যান। ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগায় গেছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল, যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আইসা জানায় দিয়ে গেল যে আমরা নির্বাচন করছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আর ইউনূস স্যার তো বলেই আমি জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে চাই। ওই হিসাবে এই দলটাকে ভয় পাবার কারণ আছে অনেকের। কারণ কি জানেন, এই দলটা আসলে অনেক দূর আগায় গেছে। কিভাবে আগায় গেছে আমি একটুখানি বুঝাই বলি, কেউ কিছু মাইন্ড করবেন না। ধরেন জামাত ইসলামকে আপনি সামনে আনবেন, আনলে একটা কলঙ্ক আছে, ওই যে 71-এর ওই কলঙ্ক, যে ওনারা স্বাধীনতার পক্ষে না। তার মানে কি জামাত নিজেও কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা সামনে পরে যাব। ওই যে ডক্টর ইউনূস স্যারের মতো ওই একই আদর্শ ওনারাও চায়। এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই জওয়ানদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সামনে এগিয়ে দিবে আগামী নির্বাচনে। এবং তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী, এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে, যার জন্য ওনারা বারবার নির্বাচন চায়। কারণ সরকারের ছত্র ছায়া, এটা কিন্তু সত্যি কথা। আপনি যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন, সরকারের সাপোর্ট আছে, এই দলের পিছনে সরকারের সাপোর্ট আছে, এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে। যার জন্য বর্তমানে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি বিপদে আছে বিএনপি। এটা বিএনপি বুঝতে পাইলেই বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন। কিন্তু তাড়াতাড়ি নির্বাচন এখন কিভাবে দিবে, যেহেতু আপনারা ডেডলাইন দিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন যদি আপনাদের কথাটা মেনে নেয়, তার মানে আপনাদের কাছে হার মাইনা গেল বর্তমান সরকার, এবং এই হারের বোঝা কিন্তু যারা পড়বে এই এনসিপির উপরে, বর্তমান যারা এই সরকারের সাপোর্ট দিতেছে। ওরা কি করবে জানেন, যখনই আপনারা বলবেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে, ওরা বলবে যে আমরা নির্বাচন করব না, এখন আমরা ডিসেম্বরে নির্বাচন করব না, আমরা জুনে নির্বাচন করব। এখন বলেন সরকার কত বড় প্যাচে পড়লো না? ওনাদের ছাড়া, এতগুলা দল ছাড়া নির্বাচন করতে পারবেন? শুধু এক বিএনপি কে নিয়ে বা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে? হবে না। আওয়ামী লীগ সরকারও তো নির্বাচন করছিল বিএনপি কে বাদ দিয়া, ওই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাইছে? পায় নাই। তার অর্থ কি দাঁড়াইলো, এনসিপি, জামাত, সব ইসলামিক দল এবং বিএনপি তার অঙ্গ সংগঠন সবাই মিলে একটা নির্বাচনে আসতে হবে 2026-এর জুন মাসে। ওই অঙ্কটি আগাইতে হবে। ডিসেম্বরে যদি নির্বাচন না করাইতে পারেন, আপনারা ধরে নিলেন আপনারা অনেক দূর পিছায় গেলেন, এবং এই পিছায় যাওয়াটা কিন্তু আপনাদের নির্বাচনে যায় 2026-এর জুনে এফেক্ট করবে। হ্যাঁ, এটা প্রভাব পড়বে যদি আপনারা আদায় না করতে পারেন ডিসেম্বরে নির্বাচন। আর নির্বাচন যদি জুনে হয়, তার মানে কি বর্তমান যে পার্টি ওরা জিতা গেল, কারণ ওরা তো চায় সংস্কার, বিচার সবকিছুর পরে নির্বাচন। আর ওই নির্বাচনই হইতে যাচ্ছে জুনে। শুনেছি সংবিধানে লেখা আছে এই দেশের মালিক জনগণ। যদি এই দেশের মালিক জনগণ হয়, তাহলে জনগণের মনের কথা বুঝার চেষ্টা করেন।
জনগণ কি চায় সেটা বুঝার চেষ্টা করেন। জনগণ যেগুলো অপছন্দ করে সেগুলো বন্ধ করেন। আজও প্রথম আলোতে অনেক কিছু নিউজ আছে, টেম্পো স্ট্যান্ড নিয়ে আপনারা নিজেরা মারামারি কইরা একজন গুলিবিদ্ধ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অথবা মারা গেছে, এবং আরেক জায়গায় এক মহিলার ওই যে সুদের টাকা আদায় করতে যায় আপনাদের এক নেতা গায়ে হাত তুলছে। প্রথম আলোতে আছে, প্রথম আলোতে। এগুলা বন্ধ করতে হবে। সবাইকে বুঝান, সামনে ইলেকশন, হ্যাঁ নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা পাগল হয়ে গেছি, ওই নির্বাচন সামনে। আর এই নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসতে চান, জনগণের মন জয় করেন। জনগণের মন জয় করার একটাই রাস্তা, শান্তি শান্তি শান্তি। উচ্ছৃঙ্খলতা দিয়া, জুলুম কইরা, মানুষের ভিতরে ভয় ঢুকায়া রাজনীতি করেন না। ঠইকা যাবেন। বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছেন। দফায় দফায় কর্মকর্তারা আসছেন, তাদের মধ্যে সামরিক কর্মকর্তারা এসেছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা এসেছেন। এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আসছেন। নতুন এই সরকার ক্ষমতা আসার পর এই যাবৎকালের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দুই প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। মার্কিন তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। দর্শক বুঝতেই পারছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন। এবং এখানে বলা হচ্ছে যে আলোচনায় তারা যেটা আলোচনা করবেন, গণতান্ত্রিক উত্তরণ গুরুত্ব পাবে, শুল্ক এবং মিয়ানমার পরিস্থিতি, তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে একটা ইন্টারিম ব্যবস্থার কোনার মধ্যে আছে। সংবিধান বলতে গেলে স্থগিত রেখে অথবা সংবিধানের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই সরকার আছে, যেটা পরবর্তী সময় নির্বাচনের মধ্যে দিয়ে একটা রেগুলার সরকার সামনে আসবে। যুক্তরাষ্ট্র হয়তো জানতে চাচ্ছে যে তোমাদের রেগুলার সরকার কবে আসবে। তো এটা গুরুত্বপূর্ণ। তার মানে এক নম্বর এজেন্ডা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। গণতান্ত্রিক উত্তরণ মানে বাংলাদেশে এখন কি, সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, এবং সেই নির্বাচনে কারা অংশ নেবে না, অথবা বলা যায় যে গত তিনটি নির্বাচন যে একটি জালিয়াতির এবং ভেজাল নির্বাচন ছিল, এবার জন্য নির্বাচনটা সঠিক, সুন্দর হয়, ভালো হয়, অংশগ্রহণমূলক হয়, এই বিষয়টি তারা জানতে চাইবেন। দ্বিতীয় যে বিষয়টি শুল্ক, ইতিমধ্যে 37% শুল্ক আরোপ হয়েছে, 90 দিনের জন্য স্থগিত করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওই 3 মাস সময় চেয়েছিল, 90 দিন যে স্থগিত করা হোক, তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে মার্কিন পণ্যে বাংলাদেশ ছাড় দিতে চায়, তার প্রেক্ষিতে যাতে শুল্ক হারটা কমিয়ে আনা হয়, অর্থাৎ পুরো অ্যাডজাস্টমেন্টের জন্য তিনি 90 দিন সময় চেয়েছিলেন। ঘটনাক্রমে সেই 90 দিন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্য স্থগিত করা হয়েছে, এক্সেপ্ট চীনের সাথে সেই শুল্ক যুদ্ধ চলছে। এটা কবে কিভাবে থামবে এটা এখনই বলা যাচ্ছে না। আরেকটি হচ্ছে মিয়ানমার পরিস্থিতি। এটাই হচ্ছে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মিয়ানমার পরিস্থিতি শান্ত করতে চায় এবং একটি অবস্থান নিতে চায়, করিডোর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন কিভাবে ব্যবহার করতে চায়, কি লক্ষ্য, বিষয়টা পরিষ্কার না। এটি নিয়ে একটি উত্তেজনা আছে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রশাসন তারা যাতে চীনমুখী না হয়, বিশেষ করে চীন সফরের পর এবং তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা এসেছেন, কথা বলেছেন। তারা বুঝতে চাচ্ছে যে চীনের সাথে যাতে এমন কোনো গভীর কোনো সম্পর্ক, বিশেষ করে সামরিক কৌশলগত সম্পর্কে যাতে বাংলাদেশ যুক্ত না হয়, যাতে মার্কিন এই অঞ্চলে যে মার্কিন স্বার্থ, মার্কিন যে তাদের নিজস্ব যে পরিকল্পনা, সেটা যাতে ভেস্তে না যায়। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গত 2-3 মাসে দেখেন ঘন ঘন বা বলা যায় দফায় দফায় মার্কিন কর্মকর্তারা আসছেন। আর এই পর্যায়ে এখন যে দুজন আসছেন এরা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মার্কিন প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। তার মানে রাখাইন যে আরাকান আর্মির দখলে রয়েছে, এই রাখাইনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা অনেক দিন থেকেই গণমাধ্যমে আলোচনা হচ্ছিল। হয়তো এবার মিয়ানমারের ইস্যুটা খুবই গুরুত্ব পাবে। ইতিমধ্যে মিয়ানমার সরকারও বুঝতে পেরেছে যে মানে রাখাইন যেহেতু হাতছাড়া হয়েছে এবং রোহিঙ্গারা বাংলাদেশ প্রান্তে আছে, ফলে ওই রোহিঙ্গারা যাতে তারা আবার মিয়ানমারে ফিরে আসলে হয়তো তাদের সুবিধা হবে। এটা নিয়ে আরাকান আর্মির বিরোধিতা আছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের রোলটা কি হবে, কি তারা করতে চাইছে, এটা কিন্তু এখনো প্রকাশিত হয় না। অনেকে মনে করেন এই অঞ্চলে একটা বাফার জোন বা একটা এমন একটা জোন তৈরি করতে চাই জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে কোনো পক্ষ সংঘাতে লিপ্ত না হয়।
কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রথমে দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। তার মানে নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে যাতে রেগুলার একটা সরকার সামনে আসে। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তো যাই হোক, এখন এটা ভালো যে অনেকে মনে করছিল যে নতুন প্রশাসন এসেই বাংলাদেশের ব্যাপারে ভারতের কথা অনুযায়ী কোনো পদক্ষেপ নেবে, কিন্তু বিষয়টা তা না। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে তাদের সাথে তারা যৌথ স্বার্থ এখানে কিভাবে সংরক্ষণ করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র সেই চেষ্টাটাই যে চালাবে এটা পরিষ্কার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগের মতোই কোনো দেশের কথা অনুযায়ী বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চায় না, তারা সরাসরি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আবদ্ধ হতে চায়। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটি সুখবর। এবার একটা দারুণ শোভাযাত্রা পাইছি, তাই না? সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা। এমন কোনো গ্রুপ নাই বাংলাদেশে যা এই শোভাযাত্রা আসেনি। এইটাই আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বাঙালির না, আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতিগোষ্ঠী। তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব। মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না। এর মধ্যে ছায়ানট তার বদমাইশি কিন্তু বন্ধ করেনি, বলিছে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। বুঝেছাও? ফিরবেই মানে সময়টা চলে গেছে। আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন কাটাইতে পারতেছে না। আমি জানতাম এই বদমাইশি এরা করবে। ছায়ানট ভালো হইতে পয়সা লাগে না। ছায়ানট ভবনে গেলে ছাগলের খোয়ার বানাবো, সামেসি কোনে আওয়ামী বয়ান ফেরি করলে। এই জন্য বলছিলাম কি কয় কি গায় সেটা আগে থেকে দেখে নেওয়ার জন্য। যাই হোক, এবার আসি রাজনীতিতে। প্রথমে ঐক্য নিয়ে কথা বলি। হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই? এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নটা সঙ্গত, আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন একসাথে লড়াই করেছে। এদের বলা হয় যে মিত্র বাহিনী। তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে? থাকে নাই। এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে, তাই না? অত দূরে যাইতে হবে না। 1990 খালেদা জিয়া, হাসিনা ঐক্য ছিল না, তারা একসাথে এরশাদকে হটানোর লড়াই করেছে না, থাকছে ঐক্য? থাকে নাই। হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি। প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল, এখনো চলিচ্ছে। দেখেন তৃণমূলে নিজেরা দখল নিয়ে মারপিট করছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল? আমরা সময় বেঁধে দিতে চাই না। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন? এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো 9 বছর ওদের আতিথেয়তায় ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ। আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন। কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখিছে, বিএনপি নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না। তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন। সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারত যখন উদ্ধারে ছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসিও সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারা ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকা ছিল। তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে? যাই হোক, এ বিষয়ে পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এসালম কেস আছেই। মানুষে মনে করে এসালমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে। এমনি গাড়ির তৈরি ছিল, তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এসালমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল। এসালমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে বারবার মনে করাই দিবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কেন সালাউদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন? প্রফেসর ইউনূসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়ায় আক্রান্ত, আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে। দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তার সংখ্যা আপনি বলতে পারেন না। শোনান এডিটর সাহেব। প্রায় 2600, কতজন আমার ঠিক মনে নাই, মোর দেন 2600 রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে। প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই, সে শহীদের সংখ্যা ভুলে যায়। শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না, 24-এর বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না। শুনেন এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলিছে। দেখেন কক্সবাজার আরও 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। দেখেছেন? আরো দেখেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে। দেখেছেন? আরো আছে, দেখেন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে
দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। দেখেছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায়। এবার বলেন যে কয় মাসের মধ্যে সে চোখ উল্টে দিচ্ছে, দেখেন কি করছে। এদেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। তো সালাউদ্দিন সাহেব আপনার এটা মুখ না গোয়া? হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা কইতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতেই ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা? রাখবে না। তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে এই সমস্ত কথাবার্তা যে কয়? আসেন এটা একটু দেখি। সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। শুনেন, সংবিধান সংশোধন করবে কে? একটি সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার, একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। ওই সংবিধানও বুঝে না। বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে। অবাক ব্যাপার কি জানেন? বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি, একবারও না। বিষয়টা বুঝায় বলি। ধরেন আপনি পরীক্ষা দিবেন, আপনার প্রশ্ন করবে কে? আপনার টিচার তো, তাই না? আপনি তো আপনার পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না। সংবিধান রচনা বা সংশোধন সেই রকম। আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন। আইন তৈরি করাই সংসদের কাজ। এলাকার উন্নয়ন সংসদের কাজ না। এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ। সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে। রাষ্ট্র তাই করে, তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে। এর ফলে যাদের উন্নয়ন করার কথা, যে স্থানীয় সরকার, তারা শক্তিশালী হয় না, আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায়। উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি, টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না। তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়েশ জানেন? উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। এই জন্যই এই এমপি হইতে চায়। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না। তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয়। তাই সংবিধান রচনা করে গণপরিষদ। গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা। সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। তখন গণপরিষদ ভেঙে যাবে। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিছা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে। বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না। কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা। তাই তারা সংসদ নির্বাচন চায়। আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। সে বলে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার। আসেন এটা একটু বুঝে দেখি, আগে এটা শুনে। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন সাহেব 1975 7 নভেম্বর থেকে 1978 সাল 3 জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল। দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আন্দাবরি কথা বলেন কেন? নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসতেছে কেন? ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার, এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি। তাই জপিচ্ছে। ওই যে দিল্লি রয়টার্সে লেখা হইলো না আনইলেক্টেড সরকার। এই যে দেখেছেন, an unelected interim government led by Nobel Peace Prize laureate মোহাম্মদ ইউনূস। ওই যে কইছে না ইংরেজিত কিবেন কইছে, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড অনির্বাচিত। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় না বিকু। প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা। যে এটা বৈধ সরকার। আপিল বিভাগের মতামত নিয়ে সরকার গঠন করেছে সুপ্পু। তো করে প্রিয় সুপ্পু, বিএনপি প্রিয় সুপ্পু নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে? হ্যাঁ, আইনের কোনো ফাঁক নাই কলে। আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা। সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম, অন্য দলই হয়তো আসবে। পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রফেসর ইউনূসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা। এটা তাকে করতেই হবে, না হলে তার সরকার অবৈধ হবে। বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না, বিএনপির সাথে আমাদের তফাৎ হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন, নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন। তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক, আগের মতোই সংবিধান থাকুক। আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে, নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছেন, দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন? আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, আর দেশের মানুষের শিখাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন। খারাপ হাইসানি। হ্যাঁ, আমি না ঘরে আসবো। এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন? নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে, আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন। আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই। মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা না। স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে নাই। দেখেন তারেক রহমান কি বলে। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024 মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি,
প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুনিছেন, এই দলের প্রধান নেতা বলে এক কথা, স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লাইক হয়েছে। আগে নির্বাচন দিয়ে কমিটি বানান, দেখি কেমন গণতন্ত্র ঠিকানে, তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন। আপনি আসরি ধর্ম পরের শিখাও। ওই যে পরীক্ষার কথা কইছি না, নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না, বানাবে টিচার। গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হয়ে প্রশ্নপত্র তৈরি করবে, সংবিধান রচনা করবে, তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। এটা হইলো জনগণের মালিকানা। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায়, যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছেন। এই বাধা আমরা মানবো না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।